ব্যক্তিগত প্রসঙ্গ যেটা বললাম, শুরু করব যেটা, যেহেতু আমরা ওই সময় সাদ্দামকে পাই নাই জিজ্ঞেস করে। একজন বাবা বা মা যখন মারা যান কারো, সন্তানের দায়িত্ব থাকে তার দাফনে অংশ নেয়া। সাদ্দাম ওই সময় বাবার মৃতদেহের কাছে যেতে পারে নাই। সেদিন কি মনে হচ্ছিল মানসিকভাবে? 5ই আগস্টের পরে গোটা বাংলাদেশে আসলে এই অবস্থার মধ্য দিয়েই গেছে, এবং যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রত্যেক দিনই আসলে আওয়ামী লীগ পরিবার, ছাত্রলীগ পরিবার, শুধু তাই না, যারা হয়তো গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে, তারা সবাই আসলে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এবং এই বেদনা তো অসীম, এবং বিশেষ করে আমাদের ব্যক্তিগত স্মৃতি, আহ, পারিবারিক অনুভূতি, কিংবা একজন সন্তান হিসেবে যে দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যেতে হয়, এটা তো যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় তারাই সেটুকু উপলব্ধি করতে পারে। কারণ আমাদের জীবনে পিতার প্রভাব আমাদের জীবনের সর্বাঙ্গীন জুড়েই থাকে, এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষক, এবং আমার আহ, একজন সারা জীবনই এই সংগ্রাম করেছেন, সততার সঙ্গে কাজ করেছেন, এবং আমার জীবনের ওতপ্রোতভাবে তিনি জড়িয়ে আছেন। এবং এই 5ই আগস্টের সময়ও তাকে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, 5ই আগস্ট সকালে আমার বাসায়, আমার গ্রামের বাড়িতে আক্রমণ করা হয়, এবং তখনও আমার বাবা কিন্তু ঘর ছেড়েও যেতে চায়নি। একজন দৃঢ়চেতা মানুষ ছিলেন তিনি। তারপরও আমাদের, বিশেষ করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মী যারা ছিলেন, আমাদের প্রতিবেশী স্বজন যারা ছিলেন, তারা এক প্রকার জোর করেই আমার বাবাকে বাড়ি থেকে নিয়ে যায় তার নিরাপত্তার জন্য। এবং সেই পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে তারপরেও তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গেই সমস্ত বিষয় মোকাবেলা করছিলেন। পরিস্থিতি কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটা নিয়ে আমার সঙ্গে কথা হচ্ছিল। শারীরিক অসুস্থ ছিলেন, তারপরেও সবসময়ই এই বিষয়গুলো নিয়ে এক ধরনের তাড়না ছিল। এবং যে কারণে এই যে বেদনা রয়েছে, এবং বাবার সঙ্গে দেখা করতে না পারা, জানাজায় শরীক না হতে পারা, কিংবা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করার সুযোগ তাৎক্ষণিকভাবে কবরের পাশে দাঁড়িয়ে অভিজ্ঞতা তো আসলে হয়নি। এই আক্ষেপ তো সারা জীবনই থাকবে, এবং এই আক্ষেপ শুধু আমার নয়, এই আক্ষেপ বাংলাদেশের অনেক তরুণের রয়েছে, অনেক প্রবীণের রয়েছে, যারা আসলে এই আহ, জীবনে এই এক ধরনের এক ধরনের রাষ্ট্রকে যখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করা হয়, রাষ্ট্রকে যখন দমন পীড়নের যন্ত্র পরিণত করা হয়, নিপীড়ন যখন রাষ্ট্রের ভাষা হয়ে ওঠে, এবং গণতন্ত্র যখন নির্বাসনে থাকে, তখন এটা আসলে একজন সাদ্দাম হোসেনের অভিজ্ঞতা শুধু নয়, এটা গোটা বাংলাদেশের এক ধরনের নিউ নরমাল, এক ধরনের নতুন বাস্তবতা। এবং আমি মনে করি যে যতদিন নাই দখলদার সরকারকে বিদায় করা যাচ্ছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে দলমত নির্বিশেষে আসলে যেতে হচ্ছে। অনেকে কারাগারে মৃত্যুবরণ করছে, অনেকে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরণ করছে, অনেকে আত্মগোপনে আছে, সেখান থেকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এবং দখলদার সরকার নির্যাতনের শিকার হয়ে, তাদের মবের শিকার হয়ে, এই মৌলবাদী গোষ্ঠীর শিকার হয়ে সেটি তো করছেই। তো তারপরও আমরা এই যে বেদনা আছে, সেই অসীম বেদনার অনুভূতি নিয়েও আমাদের দেশের প্রতি যে আমাদের মমত্ববোধ রয়েছে, আমাদের সবার পরিবারের হারানোর স্মৃতি মনে রেখেও আমরা যে সামষ্টিক স্বপ্নের জন্য আসলে আমরা জীবন পানে ছুটে চলি, সেই স্বপ্নকে সফল করা, বাস্তব করা, মানুষের জন্য কল্যাণ করা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে আমি মনে করি যে আমার বাবার স্মৃতির প্রতি, কিংবা যারা আপনজন হারিয়েছেন সে আপনজনের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা হবে এটা। সাদ্দামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বাবার প্রতি আমাদের শ্রদ্ধা থাকলে আমরা মূল আলোচনায় যাই। সাদ্দাম ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশের সমস্ত আন্দোলনের নেতৃত্বে ছিল সবসময়। স্বাধীনতা যুদ্ধ, পতাকা তোলা, ইশতেহার, ঘোষণা থেকে সবকিছু। এবং সেই ছাত্রলীগ আরেকটা যুদ্ধে এখন, সেই সময় সাদ্দাম নেতৃত্বে, এবং সারা বাংলাদেশের গ্রাসরুটের সাথে যখন ছবিগুলো আমরা দেখি, কথা বলি, এই যে আন্দোলনটা হচ্ছে গ্রাসরুটের, সিংহভাগ নেতাকর্মী হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই যে নেতৃত্ব সাদ্দামের প্রতি বা নেতৃত্বের প্রতি কর্মীদের ক্ষোভ থাকে, নানা কিছু থাকে। এই নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ গুলা
কিভাবে আপনি ফেস করছেন? না, আসলে সত্যিকারের নেতৃত্বটা দিচ্ছে আসলে মাঠে যারা কর্মী আছে, দেশের অভ্যন্তরে যারা লড়াই করছে, কারাগারে যারা আছে, তারা আসলে সত্যিকার অর্থে নেতৃত্বটা দিয়ে যাচ্ছে। এবং আমরা যে গণতান্ত্রিক সময়ে রয়েছি, তারাই আসলে দেশরত্ন শেখ হাসিনা মনোনীত নেতা। আমরা হয়তো আহ, আহ, প্রবাসে, আত্মগোপনে কিংবা দেশের বিভিন্ন জায়গায় থেকে যারা কাজ করছে, তারা মূলত আমরা ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি, যারা আমাদের রাজপথের কর্মী যারা রয়েছে, যারা সত্যিকারের ক্যাপ্টেনের ভূমিকায় বাংলাদেশের স্বার্থে নেমে এসেছে, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা তাদেরকে আসলে আহ, সহযোগিতা করার চেষ্টাটি করছি। এবং আমি মনে করি যে ছাত্রলীগের কর্মীরা কিন্তু এই যে 5ই আগস্ট পরবর্তী এক বাস্তবতার মধ্য দিয়ে গেছে, তারা দ্রুত মানিয়ে নিয়েছে, এবং মানিয়ে নিয়েছে এ কারণেই বদলাতে হবে। এই দখলদার সরকারকে ছুড়ে ফেলতে হবে, এদের আহ, এদের গদি থেকে উৎখাত করতে হবে, জনগণের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। নিজেদের হাজারো কষ্ট, হাজারো বেদনা আছে, সার্টিফিকেট নেই, ঘর নেই, বাড়ি নেই, বাবা মায়ের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ নেই, আজকে এখানে কাল ওখানে, প্রত্যেকটা মুহূর্তই দখলদার সরকারের সমস্ত নিপীড়ন যন্ত্র তার দিকে তাক করা আছে। কিন্তু তারপরও যে বুকের মধ্যে পাহাড় সমান সাহস নিয়ে তারা যে লড়ে যাচ্ছে, এটা আসলেই আমি মনে করি যেটা আমাদের শুধুমাত্র আমাদের সংগঠনকে আগামী দিনে ঋদ্ধ করবে সেটি নয়, বাংলাদেশের জন্য ভবিষ্যতে আলোকিত নেতৃত্ব তৈরি করার একটা প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে আছে। এবং এই অভিজ্ঞতা তাদেরকে অনেক সাহসী করেছে, তাদেরকে তাদের লড়াই সংগ্রামের স্পৃহা অনেক দৃঢ় করেছে, এবং প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়, সৃজনশীলভাবে কিভাবে সমস্যার সমাধান করতে হয়, ব্যতিক্রমী বাস্তবতায় সাংগঠনিক পুনর্গঠন কিভাবে করতে হয়, সংগঠনকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয়, এবং যখন একটা দখলদার সরকার রাষ্ট্রযন্ত্রকে কবজা করে রাখে, যখন বেআইনি সরকার বেআইনি নিষেধাজ্ঞার আওতায় ছাত্র সংগঠনকে নিয়ে আসে, যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রকামী শিক্ষার্থীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সেখানে নিষিদ্ধ মৌলবাদী সংগঠনের তৎপরতা চালানো হয়, তখনও কিন্তু বদলে দেওয়ার স্বপ্ন নিয়েই ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ে যাচ্ছে। কারণ মানুষের প্রতি তাদের সেই মমত্ববোধ রয়েছে, দেশের প্রতি তাদের সেই সীমাহীন ভালোবাসা আছে। এবং তরুণ প্রজন্ম, এই সংগঠনটা তো আসলে শিক্ষার্থীদের, এই সংগঠনের মালিকানা তো আমাদের নয়, এই সংগঠনের মালিকানা শুধুমাত্র ছাত্রলীগের কর্মীদেরও নয়, এই সংগঠনের মালিকানা তো বাংলাদেশের ছাত্র সমাজের। এটা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, এটা গণসংগঠন। তো যে কারণে আমি মনে করি যে এই প্রতিকূল অবস্থার মধ্য থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা নেতৃত্বের মানে উত্তীর্ণ হচ্ছে, সাহসের সংগ্রামে তারা উত্তীর্ণ হচ্ছে, ত্যাগের সংগ্রামে তারা নিজেদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করছে, এবং একই সঙ্গে আহ, যে আহ, এক ধরনের মেধাভিত্তিক সাংগঠনিক কর্মতৎপরতা, সেটাও আমি মনে করি যে আশাবাদী হওয়ার মতো। এবং আমরা আমরা তো বারবার বলি যে যারা আজকে জবরদখল করে দেশ দখল করে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরছে, তারা নয়, বাংলাদেশের পতাকার মর্যাদা রক্ষা করবে তারা, যারা আজকে কারাগারে আছে, যারা আজকে জয় বাংলা বলছে, যারা আজকে এই এই যমুনা দখল করে আছে, তারা বাংলাদেশ না। যারা আজকে লড়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য, তারাই বাংলাদেশ। তো যে কারণে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা ঐতিহাসিক ধারাবাহিকতা, তাদের গণতান্ত্রিক অঙ্গীকার এবং ভবিষ্যতের স্বপ্ন, এটির একটা মিলিত বন্ধনের মাধ্যমে ভবিষ্যতেও আমাদের একটা এক ধরনের অর্জনের একটা নতুন পালক তার বাংলাদেশকে উপহার দিতে পারবে। এখনো আমরা ছবি দেখি, একটা ছাত্রলীগের একটা ছেলে পরীক্ষা দিতে গিয়েছে, তাকে মারধর করে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে কি হিসাব আছে, এর পরিসংখ্যান আছে? কি পরিমাণ ছাত্রলীগ কর্মীদের শিক্ষা জীবন স্তব্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমাদের কাছে পরিসংখ্যান রয়েছে। গোটা বাংলাদেশে কম বেশি 5 লক্ষ শিক্ষার্থী আজকে শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। আমাদের কলেজগুলো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের মেডিকেল কলেজগুলো, আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, মফস্বলের কলেজ, এমনকি স্কুলে। আপনি দেখবেন যে এবার এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে, একটা তো হচ্ছে যে শিক্ষা শিক্ষাকে বর্তমান দখলদার সরকার অপ্রাসঙ্গিক করে দিয়েছে। আরেকটি হচ্ছে যে সমাজে অস্থিরতা, আরেকটি হচ্ছে যে পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়া, আরেকটি হচ্ছে যে ছাত্রলীগের কর্মী বা পরিবার যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে, তাদের উল্লেখযোগ্য সংখ্যক অংশ কিন্তু তারা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, এবং এটার কারণেও কিন্তু তাদের এই আওতায়
বাইরে যেতে হয়েছে। এবং বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সর্বশেষ প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, কারণ এটা অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এটা আপনার ESPN, ক্রিক ইনফোতে ক্রিকেট স্কোর দেখার মতো। কারণ প্রত্যেক মুহূর্তে এরা কাউকে না কাউকে বহিষ্কার করছে। প্রত্যেক মুহূর্তেই কোনো না কোনো বিশ্ববিদ্যালয় এই দখলদার সরকারের লাঠিয়াল বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে। কোথাও না কোথাও কারো ছাত্রত্ব হারিয়ে যাচ্ছে, সার্টিফিকেট কেড়ে নিচ্ছে। কোথাও না কোথাও নতুন মামলা দেওয়া হচ্ছে। তো যে কারণে এটা একটা ইভলভিং সিচুয়েশন এর মধ্য দিয়ে আসলে নিয়ে গেছে। তারপরেও আমাদের এই বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র 10,000-এর অধিক শিক্ষার্থীর সরাসরি সার্টিফিকেট কেড়ে নেয় এবং বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ 403 জন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আহ, এ তো সরাসরি বহিষ্কার। আরেকটি হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের সংগঠনের কর্মীরা শুধু নয়, যারা হয়তো গণতন্ত্রকামী, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসে, কিংবা যারা প্রতিবাদ করছে, কিংবা যারা প্রতিরোধ করছে, দ্বিমত পোষণ করছে, তারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার নেই, পরীক্ষায় যাওয়ার অধিকার নেই, অনলাইনে রেজিস্ট্রেশন করার অধিকার পর্যন্ত নেই। তো এই এই হচ্ছে যে একটা বাস্তবতা। এবং আমরা তো একটা কথা বারবার জোরের সঙ্গে বলছি যে এমনকি সিভিল ওয়ার যেসব দেশে চলে, সেসব দেশেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বাস্তবতা নেই, যেখানে এতজন শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং দেশ পরিচালনা করছে কে? দখল করে অবৈধ কর্তৃপক্ষ পরিচালনা করছে এবং তথাকথিত শান্তিতে নোবেল বিজয়ী দেশ দখল করে দেশ পরিচালনা করছে, আর শিক্ষার্থী তরুণদের মানবাধিকারের লঙ্ঘনের এই ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি যে গোটা পৃথিবীর আমাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, ইউনেস্কো, জাতিসংঘ সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আসলে একটা শক্তিশালী সক্রিয় ভূমিকায় নেমে আসা উচিত, এই দখলদার সরকারকে পদত্যাগ করে। এবং অলরেডি যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, শিক্ষার অধিকার বিপর্যয়ের ঘটনা ঘটেছে, ন্যায় বিচার পরিপন্থী ঘটনা ঘটেছে, সকল কিছুকে আসলে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা উচিত। কি পরিমাণ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছে বা এখন জেলে কি পরিমাণ আছেন? আমাদের 5 আগস্ট পরবর্তী সার্বিক পরিসংখ্যান যদি দেখি, এমনকি আমাদের দলীয় পরিসংখ্যানের আগে আমরা যদি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, দেশীয় জাতীয় মানবাধিকার সংগঠনগুলো দেখি, যে আমাদের এই আগস্ট পর্যন্ত জুলাই পর্যন্ত কিন্তু বাংলাদেশ 4.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী। একটা হচ্ছে যে এর বাইরেও কিন্তু অনেক নেতাকর্মী আছে যারা সঠিক পরিসংখ্যানগুলো আহ, আহ, এই অবস্থার মধ্যে উক্ত করা হয়নি। তো সেটি তো রয়েছে এবং জামিন পর্যন্ত পাওয়ার সুযোগ নেই, আইনের আশ্রয় লাভের কোনো সুযোগ নেই, আইনের দৃষ্টিতে সমতা সেটির কোনো সুযোগ নেই। গোটা দেশটাই তো আসলে কারাগার এক ধরনের রয়েছে। কারাগারে তারা যারা আছে, তারা তো সেখানে মৃত্যু শিকার হচ্ছে, কোনো ধরনের আহ আহ, ন্যায় বিচার বা অন্তত ন্যূনতম বিধিসম্মত যেসব প্রাপ্য সুবিধা দিয়ে আছে সেগুলো তারা পাচ্ছে না। আবার জামিন যে দেওয়া যাবে না, এটা তো সরকার বলে দিচ্ছে। রায় কি হবে, জামিন দিবে কি দিবে না, কোর্টে কি হবে না হবে, এটা তো দখলদার সরকার এক্সিকিউটিভ অর্ডারেই তারা সব করছে। এবং এখানে হাজার হাজার নেতাকর্মী আসলে সত্যিকার অর্থে কারাগারে রয়েছে এবং কারাগারগুলোতে যে আহ, তাদের যে সীমা রয়েছে, যে আহ, আহ, কয়েদি থাকার যে সীমা রয়েছে, সেটি আসলে কয়েক গুণ ছাড়িয়ে গেছে এই রাজনৈতিক বন্দীদের মধ্য দিয়ে। এবং আমি মনে করি যে আসলে আহ বৃহত্তর অর্থে নয়, একেবারে আপনি যদি লিটারেলিও বলেন, বাংলাদেশটাই তো কারাগারে পরিণত হয়েছে। কারণ স্বাধীনভাবে ঘোরার অধিকার, বের হওয়ার অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সবকিছুই তো আসলে আহ, আহ, সব সমস্ত অধিকারই তো কেড়ে নেওয়া হয়েছে। এক ধরনের আইনহীন রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হওয়ার কারণে গোটা বাংলাদেশটাই আসলে বৃহত্তর কারাগারে পরিণত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনারা ফিরতে পারলে যাদের ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে বা সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে সেটা হয়তো আপনারা ফেরত দিতে পারবেন, কিন্তু যে শিক্ষা জীবনের যে ছেদ ঘটলো, সময় নষ্ট হলো, এই যে এটা নিয়ে কিভাবে আপনারা করতে পারবেন, সাপোর্ট দিতে পারবেন, কি চিন্তা করেছেন আপনারা? ভবিষ্যতে এটি তো অলরেডি এটি নিয়ে এক ধরনের সামাজিক গবেষণার জায়গা আছে, আলোচনা আছে। এবং যে বাংলাদেশে যে এই ঘটনাটি ঘটলো, এটা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাসেই বিরল। এই ঘটনা আসলে কখনোই ঘটেনি। এমনকি সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে কখনো এই বাস্তবতার মধ্যে দিয়ে যায়নি, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এভাবে দখলদার সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে, যেখানে প্রশাসন আসলে আহ, দখলদার সরকারের এজেন্ডা বাস্তবায়নকে তাদের একমাত্র দায়িত্ব হিসেবে মনে করছে। যে এটি একেবারে নতুন একটা বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। আর আমরা স্পষ্ট করে বলেছি যে একটি হচ্ছে যে যে সময়টুকু আমাদের ছেলেমেয়েরা হারাচ্ছে, যে আপনাকে যদি শুধুমাত্র বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উদাহরণ দিই, বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি, যেখানে আমাদের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে, সেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না সে পরিসংখ্যান যদি বাদও দেয়, 50 জন শিক্ষার্থীকে তারা সরাসরি স্থায়ী এবং বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় নিয়ে এসেছে। এবং তাদের অপরাধ কি? তাদের অপরাধ এমনকি তারা যে যে শাস্তি দিয়েছে প্রশাসন, সেই প্রশাসনের যে তারা লিখেছে, সেখানে লেখা আছে যে হয়তো বাংলাদেশ ছাত্রলীগের আমি সভাপতির দায়িত্ব পালন করছি, আমার সঙ্গে ছবি রয়েছে, এই ছবি থাকার অপরাধে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। হয়তো সে প্রথম বর্ষের শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আমাদের সংগঠনের কর্মীও নয়, এই অপরাধে তাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা। একটি হচ্ছে যে ছেলে মেয়েরা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু হারাচ্ছে, যেই সময়টুকু তাদের লেখাপড়া করার কথা, বাবা মায়ের স্বপ্ন পূরণ করার কথা, এই দেশের জন্য প্রস্তুত হওয়ার কথা, জ্ঞান গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই সময়টুকু তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সেই আক্ষেপটা ভুলে গিয়ে তারা সার্টিফিকেট হারিয়েছে, কিন্তু তারা বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটির জন্য লড়াই করছে। তাদের ছাত্রত্ব বহিষ্কার করা হয়েছে, তাদেরকে এক ধরনের তাদের শিক্ষা জীবনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রত্যাবর্তনের জন্য তারা কাজ করছে। তাদেরকে বিভিন্ন মেয়াদী সাময়িক শাস্তির আওতায় নিয়ে এসেছে, কিন্তু তারা বাংলাদেশে স্থায়ীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে। আমি মনে করি যে এটাই স্পিরিট, এটাই সত্যিকারের চ্যাম্পিয়ন, এটাই সত্যিকারের ফাইটার, এটাই সত্যিকারের ভ্যানগার্ড, এটাই সত্যিকারের আইকন, এটাই সত্যিকারের সুপারম্যানের বৈশিষ্ট্য। আমি মনে করি যে ছাত্রলীগের কর্মীরা তারা প্রত্যেক মুহূর্তে সেটা রাখছে। আর আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের একটি হচ্ছে যে এই ক্ষতি কখনোই পূরণযোগ্য নয়। কারণ আপনি একজন শিক্ষার্থীর, একজন নাগরিকের, শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মী সব বাদ দিয়ে একজন নাগরিক, একজন শিক্ষার্থীর সমস্ত জীবনের মূল্যবান সময়টুকু কেড়ে নিচ্ছেন এবং তাকে আপনি দমন পীড়নের মাধ্যমে তার জীবন থেকে সমস্ত কিছু, সব অধিকার হরণ করছেন। তো এটি তো কোনোভাবেই পূরণ করা না। কিন্তু আমরা স্পষ্ট করে বলেছি যে আমরা ভবিষ্যতে, স্পষ্ট করে বলেছি, আমরা অঙ্গীকার ব্যক্ত করছি এবং এটা আমরা বাস্তবায়ন করবই করব, রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে। এই গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা যে অন্যায় অবিচারের শিকার হয়েছে, দখলদার সরকারের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, অধিকার হারিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, কষ্ট করে লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, হুট করে জানছে যে তাদের সমস্ত জীবনই বৃথা। সকল কিছুকে, তার অর্থনৈতিক ক্ষতিপূরণ, তার শিক্ষাগত ক্ষতিপূরণ, তার সামাজিক ক্ষতিপূরণ, সমস্ত সমস্ত কিছুকে এক ধরনের আইনি প্রক্রিয়ায় নিয়ে এসে সমস্ত আমাদের স্কুল, কলেজ, মফস্বল, বিশ্ববিদ্যালয়ে যে যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকটির ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে বাধ্য করা হবে। এবং একই সঙ্গে আজকে দেখুন যে রাজনৈতিক পালাবদল ঘটতে পারে, সরকার পরিবর্তন হতে পারে, আন্দোলনের মাধ্যমেও নানা ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু আজকে যারা এই কাজগুলো করছে, রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যায়, কিন্তু যারা আজকে এই শাস্তির আওতায় নিয়ে আসে, কোনো ধরনের অপরাধ নেই, কোনো ধরনের বিচার নেই, কোনো ধরনের কে কি অপরাধে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসেছে, যারা দিচ্ছে তারাও জানে না, যাদেরকে দেয়া হচ্ছে তারাও জানে না। কেউ হয়তো বিশ্ববিদ্যালয়ে ছিল না, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে, কেউ হয়তো ঘটনাস্থলে ছিল না, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিশেষ করে এই ইউজিসি সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা মর্যাদা, শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষার স্বার্থে, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে একাডেমিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে। রাজনৈতিকভাবে হয়তো আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি অনেক সময়, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সিকিউরিটি, ছেলে মেয়েদের সিকিউরিটিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আজকে যারা এই ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আমাদের ছেলে, যারা তিনি শিক্ষক হন, তিনি এই তথাকথিত ছাত্র নেতা হন, তিনি সরকারি হন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ হন, যারাই আমাদের ছেলে মেয়েদেরকে এই অবৈধ বেআইনি শাস্তির আওতায় নিয়ে এসেছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী শুধু নয়, গোটা বাংলাদেশে যারা শিক্ষার্থীদেরকে বেআইনি শাস্তির মুখোমুখি করেছে, সার্টিফিকেট বাতিল করেছে, সাময়িকভাবে বহিষ্কার করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছে না, ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে দিচ্ছে না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা
যে পরিমাণ শাস্তির মুখোমুখি বেআইনি শাস্তির মুখোমুখি হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে, আইনগতভাবে তাদের সেই শাস্তির মুখোমুখি করা হবে। এটা আমরা স্পষ্টভাবে বলছি এবং এটা করা হবেই হবে। এটা বাস্তবায়িত বাংলাদেশে হবেই হবে। এই ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দেয়া এবং যারা অন্যায় অবিচার করেছে শাস্তির বিষয়টা। সাদ্দাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ছাত্রলীগের খুবই আলোচিত বিষয় ছিল যেটা কমিটি নিয়ে অসন্তোষ নানা কিছু। এখনো কিন্তু আপনারা মনে হয় কিছু কমিটি দিতে শুরু করেছেন। এই কাজটা করতে কতদিন লাগতে পারে? আমাদের সাংগঠনিক কর্মপ্রক্রিয়া স্বাভাবিক রয়েছে এবং এই কমিটি গঠন প্রক্রিয়া এটি আমরা আমাদের সকল সাংগঠনিক ইউনিটকে নির্দেশনাটি দেয়া আছে। আন্দোলনের স্বার্থে, সংগ্রামের স্বার্থে, সংগঠনকে ঐক্যবদ্ধ করার স্বার্থে আমাদের যে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সকল পর্যায়ে, আমাদের ইউনিয়ন, ওয়ার্ড, আমাদের পৌরসভা, আমাদের আঞ্চলিক শাখা, আমাদের কলেজ, উপজেলা, জেলা, মহানগর শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ক্ষেত্রে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এই সংগঠনের আন্দোলনের প্রায়োরিটি, সংগঠনকে ঐক্যবদ্ধ করার প্রায়োরিটি, বিদ্যমান বাস্তবতা মোকাবেলা করার জন্য বেস্ট পসিবল অপশন, সবকিছু মাথায় রেখে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া সচল থাকবে। সাংগঠনিক কর্মপ্রক্রিয়া স্থগিত রাখা, সাংগঠনিক কমিটি গঠন, পুনর্গঠন প্রক্রিয়া বন্ধ রাখা, এটি আমাদের সিদ্ধান্ত নয়। আন্দোলন চলমান থাকবে, এই দখলদার সরকারকে উৎখাতে লড়াই অব্যাহত থাকবে এবং একই সঙ্গে আমাদের যেখানে আন্দোলনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সংগঠনের স্বার্থে, ঐক্যবদ্ধতার স্বার্থে যেভাবে গঠন পুনর্গঠন ঢেলে সাজানোর প্রয়োজন হয় সেটি আমাদের করার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া আছে এবং আমরা নিজেরাও একটা পরিবর্তিত বাস্তবতার মধ্য দিয়ে এই সিদ্ধান্তগুলো আমরা দ্রুত গ্রহণ করতে চাচ্ছি। যেখানে যেভাবে আমাদের সংগঠনকে ঢেলে সাজানো প্রয়োজন হবে আমরা সেটা সাজাবো এবং অবশ্যই আমরা আমাদের একটা ভালো সিদ্ধান্ত যেন গ্রহণ করা সম্ভব হয়, ইনক্লুসিভ সিদ্ধান্ত গ্রহণ করা যেন সম্ভব হয়, কর্মীদের মতামতের প্রতিফলন যেন ঘটে। সবাইকে এই যেহেতু আমাদের প্রায়োরিটি তো ছাত্রলীগের কর্মীরা পদ পদবীর জন্য লড়াই করে না, ছাত্রলীগের কর্মীরা আহ এই সংগঠনের সুনির্দিষ্ট পদ পদবীকে টার্গেট করেও তারা রাজনীতি করে না, কারণ তারা রাজনীতি করে দেশের জন্য এবং যে দায়িত্ব তারা পালন করে পদ পদবীতে যখন তারা যায় সেটিকে তারা মনে করে যে তাদের আহ, যে সমাজ দেশ নিয়ে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য একটা দায়িত্ব মাত্র। তো সেই জায়গা থেকে এবং এই বিদ্যমান বাস্তবতা, পরিবর্তিত বাস্তবতা এবং একটা ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে আছে, এটি মাথায় রেখে আমাদের আন্দোলন এটিকে মোকাবেলা করার জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম করতে হয় সেই প্রক্রিয়ায় সময় উপযোগী আমরা সাংগঠনিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করব এবং আমি বিশ্বাস করি যে দ্রুততার সঙ্গে আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়ার একটা বাস্তবায়ন গোটা বাংলাদেশে পরিলক্ষিত হবে। সাদ্দাম আমাদের দেখা গত 10 বছরের মধ্যে ছাত্রলীগের যে জনপ্রিয় কয়েকজন নেতার নাম আসে, সাদ্দাম তাদের একজন। ডাকসুতে নির্বাচিত এজিএস ছিলেন সাদ্দাম। ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন আপনি করতে করতে কিন্তু দেশে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে থাকতে নেতৃত্ব আর এখনকার নেতৃত্ব, চ্যালেঞ্জটা আপনার কিভাবে ফেস করছেন? চ্যালেঞ্জ গুলো কি? একটা যে আমরা তো একটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এই অভিজ্ঞতা আসলে আমাদের ছাত্র সংগঠনগুলোরই আসলে সেই অর্থে নেই, কারণ দেশে আমি এর আগে আলোচনায় যেটি বলছিলাম যে দেশে অগণতান্ত্রিক সরকার বাংলাদেশে আগেও এসেছে, সামরিক স্বৈরাচারের সময় বাংলাদেশে এসেছে, কিন্তু সংগঠনকে নিষিদ্ধ করা এবং যেটি বাংলাদেশের মূল রাজনৈতিক সংগঠন শিক্ষার্থী প্রতিনিধিদের দিক থেকেও এবং আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আমাদের মানচিত্র, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত সবকিছু যে সংগঠনটির সঙ্গে জড়িয়ে আছে সেই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যেক মুহূর্তে বাংলাদেশের সমস্ত তরুণকে, মুক্তিকামী গণতন্ত্রকামী তরুণী আসলে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কোনো না কোনো মামলার আসামি। এই অবস্থার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে যেতে হচ্ছে এবং 5 আগস্ট পরবর্তী সময়ও দীর্ঘ সময় আমি দেশে অতিবাহিত করেছি, তারপর বিদ্যমান বাস্তবতার কারণে অবস্থান পরিবর্তন করতে হয়েছে। তো চ্যালেঞ্জ অবশ্যই অনেক, অভিজ্ঞতাটি নতুন এবং পরিবর্তিত বাস্তবতাটি রয়েছে এবং বাংলাদেশে এমন এক ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে
কালো অধ্যায়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু যে চ্যালেঞ্জটুকু ছিল, যে চ্যালেঞ্জ এখনো আছে, এই চ্যালেঞ্জ সাংগঠনিক যে চ্যালেঞ্জটুকু ছিল, এই চ্যালেঞ্জটুকু আসলে আমাদের নেতাকর্মীরা এই যে দূরত্ব, এই বাস্তবতার পরিবর্তন, এই নতুন ভূমিকা অবতীর্ণ হওয়া, এই প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কর্মীদের যে সাহসী ভূমিকা, কর্মসূচি বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের যে সক্রিয় ভূমিকা, এবং একই সঙ্গে সংগঠনের কর্মপন্থা নির্ধারণ করার ক্ষেত্রে তাদের যে তেজোদীপ্ত নেতৃত্ব এবং মাঠের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা আমাদের কর্মীরাই আরো কয়েক ধাপ এগিয়ে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক পরিমিতি বোধ, তাদের আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করার ক্যাপাসিটি এবং সাহসের সঙ্গে লড়াই করার ক্ষেত্রে তাদের যে প্রত্যুৎপন্ন মতিত্ব বলি, স্থিতধী অবস্থা অর্জন করা বলি, এবং শিক্ষার্থীদের কাছে কৌশলে মেসেজগুলো নিয়ে যাওয়া, রাজনৈতিক বার্তাটি পৌঁছে দেওয়া, আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মিথস্ক্রিয়া কানেকশনটি অব্যাহত রাখা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, অনলাইন হোক, অফলাইন হোক, প্রতিরোধ হোক এবং অসহযোগ কর্মসূচি হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই তারা যে দক্ষতার পরিচয় আমাদের কর্মীরা দিচ্ছে, এই এই আমি মনে করি যে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আসলে এই যে অভিজ্ঞতাটুকু তারা অর্জন করছে, এবং তাদের কাছে এটি আজকে নেতৃত্বের যদি পার্থক্য আমরা দেখি, যে যারা এই অবৈধভাবে রাষ্ট্রকে দখল করে রয়েছে, তাদের যে কারো চেয়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী তাদের সততা, তাদের দায়িত্ব, তাদের দেশপ্রেম, তাদের সাংগঠনিক কর্মস্পৃহা, তাদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার ক্যাপাসিটি প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এগিয়ে আছে যে কারো চেয়ে। এবং আমাদের ছাত্রলীগের কর্মীরা সেটি যে কারণে ছাত্রলীগের কর্মী হওয়া, তাদের যে কারো চেয়ে অবৈধ দখলদার সরকারের অংশ হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হওয়া আসলে তার চেয়ে অসীম গৌরবের, অহংকারের এটি ছাত্রলীগের কর্মীরা প্রমাণ করছে। এবং আমাদের যে চ্যালেঞ্জের কথা বললেন, যে সাংগঠনিক চ্যালেঞ্জটুকু তো নেতাকর্মীরাই সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করছে। এর কৃতিত্ব, এর সফলতা প্রত্যেকটি আসলে তাদেরকেই দিতে হবে, এবং এটা তাদের প্রাপ্য। এটা যোগ্য স্টেক হোল্ডার হচ্ছে তারা। আর আমরা ব্যক্তিগতভাবে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমাদের রাজনৈতিক কর্মপ্রক্রিয়ায় পরিবর্তন নিয়ে আসতে হয়েছে, আমাদের সাংগঠনিক যোগাযোগের কৌশলটুকু বদলাতে হয়েছে, আমাদের পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের নতুন কৌশল রপ্ত করতে হয়েছে, এবং যে বিপর্যয়কর বাস্তবতার মধ্যেও কিভাবে সুস্থিরভাবে আমাদের সংগঠনকে পরিচালিত করা যায়, ঐক্যবদ্ধ করা যায়, এবং যখন এক ধরনের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে সমস্ত নেতাকর্মীরা, তখন এই অবস্থাকেও সেটি নিয়ে কোনো ধরনের আক্ষেপ না করেও যে দেশকে বদলে দেওয়ার, গণতন্ত্র পুনরুদ্ধার করার, মানবাধিকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখা যায়, এটা আসলে আমাদের কর্মীরাই আমাদেরকে শেখাচ্ছে, এবং আমরা প্রত্যেক মুহূর্তে আসলে আমরা শিখছি, প্রত্যেক মুহূর্তে আমরা কর্মীদেরকে দেখছি, প্রত্যেক মুহূর্তেই তারা আসলে আমাদের জন্য রাজনীতির এক ধরনের ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড যদি বলি, আমাদের ছাত্রলীগের কর্মীরা হয়ে উঠেছে। এবং এটি আমাদেরকেও নতুন ভাবে আমরা আরেকটি ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, আমাদের মুদ্রার এপিঠ ওপিঠ, আমাদের সব পিঠই আসলে দেখার সুযোগ হলো। এই অভিজ্ঞতা আমাদের সংগঠনকে ঋদ্ধ করবে, আমাদের ভবিষ্যতের পথ চলাতেও সহযোগিতা করবে। কারণ আমরা রাজনীতি করেছি, যে আমরা বারবার একটা কথা বলি, যে আমরা তো ক্ষমতাসীন থাকার জন্য রাজনীতি করিনি। আমরা তো রাজনীতি করেছি বদলে দেওয়ার জন্য, সমাজকে কিছু দেওয়ার জন্য, কল্যাণধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, গণতান্ত্রিক মূল্যবোধ উজ্জীবিত করার জন্য, এক ধরনের আধুনিক দৃষ্টিভঙ্গি তরুণদের মধ্যে নিয়ে আসার জন্যই তো আমরা রাজনীতি করেছি। আমরা বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের কারণে আমরা সে ধরনের মানসিক প্রস্তুতিও আমাদের ছিল, কিন্তু যে অভিজ্ঞতা, যে বাস্তবতার মধ্য দিয়ে আমরা এসেছি, সেটি তো সেই বাস্তবতাকেও আসলে অজস্র গুণে ছাড়িয়ে গেছে। তো যে কারণে আমাদের আমাদের কাছে এই উপলব্ধিটাও নতুন, এবং এটি আমাদের কর্মস্পৃহাকে আসলে বাড়িয়েছে, এবং আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো নিয়েও এক ধরনের উপলব্ধি আসলে নিয়ে এসেছে, আমাদের আত্মসমালোচনার সুযোগ করে দিয়েছে, এবং নিজেদের কাজগুলো নিয়ে রিভিজিট করার, রিথিঙ্ক করার, পুনর্মূল্যায়ন করার, বা সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়, রাজনৈতিক সিদ্ধান্তে তো না, অনেক ধরনের বিকল্প আসে। তো
কোন বিকল্পটি আসলে সবচেয়ে বেটার এবং কোনটি বাস্তবায়ন উপযোগী এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক নানা মাত্রিকতা এবং এবং একই সঙ্গে আহ, আহ, সামাজিক রাজনৈতিক ইতিহাসের প্রভাব বিদ্যমান সময়ে প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আমাদেরকে বিদ্ধ করছে। রাজনীতির পাঠশালায় আমরা ছাত্রলীগের কর্মীরা শিখছি, নতুন দিনের বাস্তবতায় ছাত্রলীগের কর্মীরা নতুন সংগ্রামের জীবনযাপন করছি এবং এই পরিবর্তিত বাস্তবতা আসলে আমাদের উপলব্ধিতেও পরিবর্তন নিয়ে এসেছে, কিন্তু আমাদের অঙ্গীকারকে দৃঢ় করেছে। এই বদলে যাওয়ার সময় আমাদের হয়তো পরিস্থিতি এবং অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু আমাদের স্বপ্ন যে সঠিক ছিল সেই বোধটুকু আসলে আমাদের মধ্যে নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা ছিল অসাম্প্রদায়িক ছাত্র রাজনীতির শ্রুতিকেগার। এখনকার ছবিগুলো ভিন্ন, আমরা চিনতে পারি না সেটা। যে ইলেকশন গুলো হয়েছে কয়েকটা সংসদে, সবগুলাতে ছাত্র শিবির জিতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির জয়ের পরে কেউ কেউ অভিযোগ করেছেন, বলার চেষ্টা করেছেন ছাত্রলীগের ভোটে জিতেছে সেটা। আপনি কিভাবে দেখেন বিষয়টা? এই নির্বাচন নিয়ে তো একটি একটি হচ্ছে, যেহেতু নির্বাচনটি একটা অবৈধ কর্তৃপক্ষের অধীনে নির্বাচন, এটা প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং বাংলাদেশে আমরা এই উদাহরণটা আমরা সবসময় দিই যে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন যতগুলো অনুষ্ঠিত হয়েছে সেটি সামরিক স্বৈরাচারের অধীনে হোক, গণতান্ত্রিক সরকারের অধীনে হোক, অনির্বাচিত শাসনের অধীনে হোক, সবসময় ইনক্লুসিভ ছিল। একটা ছাত্র সংগঠন সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবারই প্রথম বাংলাদেশে, এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেহেতু জাতীয় রাজনীতির কিছু বাস্তবতা বাংলাদেশে আছে, এটির প্রভাব ক্যাম্পাসেও পড়ে এবং সেটির কারণে অনেক সময় ছাত্র সংসদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়নি, যেটা একটি বড় কারণ। অথচ আজকে একটা একটা প্রশাসনের নির্বাচন, একতরফা নির্বাচন, পূর্ব নির্ধারিত ফলাফলের নির্বাচন আজকে এই মঞ্চস্থ করা হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাস্তবতা আজকে যেটি আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে যতটা না বিশ্ববিদ্যালয়, তার চেয়ে অনেক বেশি পার্টি অফিসে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে এই দখলদার সরকারের অবৈধ ক্ষমতা রক্ষা কবচ হিসেবে ব্যবহার করার একটা প্রচেষ্টা আমরা সবসময় দেখতে পাচ্ছি। এবং একই সঙ্গে যারা দলীয় রাজনীতি করেন, এই দলীয় রাজনীতি যারা করছে তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দেয়া, তাদের বিত্তবৈভবের ব্যবস্থা করে দেয়া, তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেয়া। আপনি যদি উদাহরণগুলো দেখেন যে বিসিএস পরীক্ষায় এমনকি পরীক্ষার ফলাফল পরিবর্তন করে অতিরিক্তভাবে উত্তীর্ণ দেখানো হয়েছে। বার কাউন্সিলে আপনি ফলাফল দেখেছেন যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যতজন হয়েছে, আবার তাদেরকে নতুন তালিকা দিয়ে উত্তীর্ণ দেখানো হচ্ছে। এবং চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি কোনো নেই, অথচ নিয়োগ প্রাপ্ত হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে দেখুন যে বিসিএস এর উদাহরণটি যদি দেখি, বাংলাদেশ পুলিশে প্রথম যিনি হয়েছে, এবং শুধু প্রথম নয়, বাংলাদেশ পুলিশের ইতিহাস বলতে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে, পরাধীন পাকিস্তান, এমনকি ব্রিটিশ আমলে সমস্ত ট্র্যাক রেকর্ডের উপর ভিত্তি করে সবাইকে ছাড়িয়ে যিনি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন, শুধুমাত্র বিসিএস পরীক্ষা নয়, পুলিশের অভ্যন্তরীণ পরীক্ষাতেও যিনি প্রথম স্থান অর্জন করেছেন, তাকেও কিন্তু তার চাকরিটি বাতিল করা হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের কারণে, ধর্মীয় পরিচয়ের কারণে শিক্ষার্থীদেরকে তাদের চাকরি থেকে বাতিল করা হয়েছে। সর্বশেষ আপনি দেখবেন যে 43তম বিসিএস এ এটিও কোনো কারণ নেই। এর আগে দেখা গেছে যে আমাদের এই দখলদার সরকার অলরেডি যেটা করেছে যে গ্যাজেট হওয়ার আগেই তাদেরকে নিয়োগ বাতিল করেছে, ভেরিফিকেশনের সময় তারা বাতিল করে দিচ্ছে। এবার তারা সবকিছু সম্পন্ন হয়েছে, চাকরিতে অংশগ্রহণ করেছে, প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, তাদেরকেও ছাত্রলীগের কর্মী কিংবা ছাত্রলীগের শুভাকাঙ্ক্ষী কিংবা ধর্মীয় পরিচয় হিসেবে হিন্দু ধর্মাবলম্বী, শুধু এই কারণে তাদেরকে চাকরি বাতিল করা হয়েছে। এবং যে কারণে কিন্তু গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়েদের মধ্যে হতাশা আছে। এবং আপনি যৌক্তিকভাবেই যে বিষয়টি আপনি আলোচনায় নিয়ে আসলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে এক ধরনের উগ্রবাদী রাজনীতির ট্রেনিং সেন্টারে পরিণত হয়েছে, এক ধরনের মৌলবাদী রাজনীতির ইনকিউবেশন হাবে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং সেখানে সেভাবে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সেটা রিক্রুটিং সেন্টার হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করা হচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু ছাত্ররা নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও, অনেক শিক্ষক আপনি জানেন যে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না, গবেষণায় অংশগ্রহণ করতে পারছেন না, অনেকে কারাগারে আছে। এটিও কিন্তু নতুন আজ, কারণ আমরা রাজনীতি করেছি, আমরা ভুল ত্রুটি করিনি সেটা আমরা কখনোই বলি না। কিন্তু আজকে আমি আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা যদি বলি, যে আমার অভিজ্ঞতায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি,
এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দলের শিক্ষক, সাদা দলের শিক্ষক, নীল দলের শিক্ষক, গোলাপি দলের শিক্ষক, সত্যিকার অর্থে আমাদের কাছে এটি কখনো মূল্যায়নের বিষয়বস্তুই ছিল না। আমরা কখনো সেই জায়গায় আমরা ঘুণাক্ষরেও কখনো ভাবিনি যে দলীয় শিক্ষক। আমরা সবসময় শিক্ষকদেরকে সবসময় শ্রদ্ধা করেছি এবং ভবিষ্যতে আমরা করে যাব। কিন্তু যে দৃষ্টান্ত আজকে বাংলাদেশে তৈরি করা হলো, যারা হয়তো মুক্তির কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, যারা হয়তো অন্যায় অবিচারের প্রতিবাদ করছে, সেই সমস্ত শিক্ষককে আজকে কিন্তু শিক্ষাগারের বাইরে রেখে দেওয়া হচ্ছে, নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এবং যারা এগুলো করছে, যারা এই তালিকাগুলো দিচ্ছে, তারা আজকে আবার বড় বড় করে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের কথা বলে। তো এই হচ্ছে বাস্তবতা। এবং গোটা বাংলাদেশে যেভাবে প্রধান শিক্ষক থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, প্রিন্সিপাল থেকে শুরু করে, প্রক্টর থেকে শুরু করে উপাচার্য পদ, প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত পদগুলো যেভাবে দখল করা হয়েছে, যেভাবে ইচ্ছে মতো বদল করে ইচ্ছে মতো নিয়োগ প্রদান করা হয়েছে, এটি আমি মনে করি যে আমাদের রাজনৈতিক ইতিহাসে বিরল একটি ঘটনা। এবং এটি আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের মর্যাদা হানিকর যে ঘটনাগুলো ঘটেছে, এটা আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে একটা গভীর ক্ষত তৈরি করেছে। এই ক্ষত নিরাময়ের একমাত্র উপায়, যত দ্রুত সম্ভব এই দখলদারকে বিদায় করা যাবে। আমি মনে করি যে তত সম্ভব আমরা একটা সমাধানের রূপকল্পের দিকে এগোতে পারবো। 5ই আগস্ট যেন বাংলাদেশ ছাত্রলীগের গ্রাসরুট লেভেলের নেতা কর্মীদের জন্য বিশেষ একটা সুযোগ তৈরি করেছে। আমরা গ্রাসরুটের ছেলে মেয়েদের আনি এখানে, তারা আমাদের সাথে গল্প করে প্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার 5 বার কথা হয়েছে, তার 6 বার কথা হয়েছে। এই যে একটা প্রাইম মিনিস্টার ক্ষমতায় থাকতে 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন, এখন নেত্রী হিসেবে 24/7 গ্রাসরুটের নেতা কর্মীদের সাথে সরাসরি কথা বলেন। এই বিষয়টা কি টনিকের মতো কাজ করছে ছাত্রলীগের উজ্জীবনে? এটা আসলে অবিশ্বাস্য। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা 5ই আগস্ট যে অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, জীবনের উপরে আঘাত এসেছে এবং এই গোটা বাংলাদেশে নেতাকর্মীদের উপরে, আমাদের স্বাধীনতার প্রতীকগুলোর উপরে, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোর উপরে যেভাবে তার আঘাত এসেছে, এই বিপর্যয়কর বাস্তবতার মধ্য থেকেও 5ই আগস্ট পরবর্তী সময়, 5ই আগস্ট থেকেই সত্যিকার অর্থে আমাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের জনগণকে ভরসা দেয়া, শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, সাধারণ নারী, সাংবাদিক, সমস্ত মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া তৈরি করা, এক ধরনের মিতালি তৈরি করা, জনগণের সঙ্গে সংযোগ তৈরি করা, জনগণের প্রিয় জননেত্রী জনগণের কাছে যেভাবে মিশে গেছেন, প্রত্যাবর্তন করেছেন এবং নেতাকর্মীদেরকে সাহস দিয়েছেন, এটা অবিশ্বাস্য। এবং আপনি যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, আমরাও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমরা যখন সাংগঠনিক মিটিং গুলো করি, আমাদের ইউনিয়ন পর্যায়ের কর্মী, ওয়ার্ডের কর্মী, উপজেলা পর্যায়ে যারা নেতৃত্বে আছে, অনেকের সঙ্গেই আওয়ামী লীগ সভাপতি, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আলাপ আলোচনা হয়েছে, যোগাযোগ হয়েছে, মিথস্ক্রিয়া হয়েছে, তারা ভরসা পেয়েছে এবং এটাই সত্যিকার অর্থে এটা বাংলাদেশের জন্য টনিক হিসেবে কাজ করেছে। এবং বাংলাদেশের এই 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় দেশরত্ন শেখ হাসিনাকে বাইরে অবস্থান করতে হচ্ছে, কিন্তু বাইরে অবস্থান করেও দেশের ভেতরে সবচেয়ে ভিতরে যেন তিনি আছেন, মানুষের সমস্যাগুলো তিনি সবচেয়ে গভীরভাবে জানেন, আমাদের পরিবারগুলো কি সংকটের মধ্য দিয়ে আছে তিনি সেটি গভীরভাবে অনুধাবন করেন, আমাদের কৃষকের সংকট, আমাদের শ্রমিকের সংকট, মানুষের গভীর বেদনা, আমাদের নারীদের নিরাপত্তাহীনতা, আমাদের আমাদের ধর্মীয় পরিচয়ে যারা ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তারা কিভাবে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রেই এক ধরনের যোগাযোগ স্থাপন করা, ভরসা দেয়া, সমস্যা সমাধানের উপায় তৈরি করা, আশাবাদের জায়গা তৈরি। তিনি সত্যিকার অর্থে আমাদের গণতন্ত্রের আইকনে পরিণত হয়েছেন। সত্যিকার অর্থেই শেখ হাসিনা বাংলাদেশের আশাবাদের প্রতীকে পরিণত হয়েছে এবং শেখ হাসিনা সত্যিকার অর্থে 5ই আগস্টের পরে আরো বেশি শক্তিশালী হয়েছেন, মানুষের নেত্রী, মানুষের সঙ্গে আরো গভীরভাবে সংযোগ স্থাপন করেছেন এবং সবকিছু ভেঙে পড়লেও যে সবকিছু গড়া সম্ভব, মানুষ যে প্রবলভাবে ঘুরে দাঁড়াবে, মানুষ যে আত্মবিশ্বাসের সঙ্গে দখলদার সরকারকে মোকাবেলা করবে, মানুষ যে তার অর্জিত মর্যাদা আবার নতুন করে পুনরুদ্ধার করবে, মানুষ যে তার রাষ্ট্রের কাছ থেকে তার মালিকানা, তার হিস্সা বুঝে নেবে,
আমি মনে করি যে দেশরত্ন শেখ হাসিনার এই গভীর, সৃজনশীল, সুনিপুণ নেতৃত্বের মাধ্যমে এটি প্রমাণিত হবে এবং এটির একটি প্রমাণ আমরা অচিরেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখতে পাবো। সেটি দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে, আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার মধ্য দিয়ে, দখলদার সরকার বিদায়ের মধ্য দিয়ে, জনতার জাগরণের মধ্য দিয়ে, যে আহ, যে রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, যে সাংগঠনিক কর্মপ্রয়াস আহ, অব্যাহত রয়েছে, এটির ফলাফল বাংলাদেশের জনগণের কাছে আসবে। ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ বাংলাদেশের কোথাও কোনো নির্বাচনে বা কোনো কিছু অংশগ্রহণ করতে পারছে না। এখন যারা নির্বাচনের মাঠে আছেন তারা হিসাব করছেন আওয়ামী লীগের ভোটগুলো কে কিভাবে নেবেন, কে কিভাবে পাবেন। আওয়ামী লীগ যেন একটা গণিমতের মাল। ইলেকশনটা যেটা আসছে, কি নির্দেশ থাকতে পারে ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে? দেখুন, এটি কোনো নির্বাচন নয়। এটি এমন একটি নির্বাচন, যেটি ইলেকশন নয়, সেটা আসলে সিলেকশন। যে নির্বাচনের ফলটা আসলে আগে ঠিক করতে হবে, ফলাফল ঠিক করার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, তারপরে তারা তাদের যে স্ক্রিপ্ট লেখা আছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী মঞ্চস্থ করতে হবে। যে কারণে আমরা বারবার বলছি এই নির্বাচনের ফলাফল আসলে ইলেকশন কমিশন থেকে আসবে না। এই নির্বাচনের ফলাফল আসবে নয়াপল্টন থেকে, মগবাজার থেকে, যমুনা থেকে, বাংলা মোটর থেকে। এটির সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সংযোগ নেই এবং এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণও করবে না। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করার চেষ্টা করবে এবং এই দখলদার সরকার নির্বাচন করবে, এটি বাংলাদেশের মানুষও বিশ্বাস করে না। এবং তারা দেখুন যে ইতিহাসের কি পুনরাবৃত্তি, এই 15ই ফেব্রুয়ারি 1996 সালেও তারা নির্বাচন করেছিল, আগামী ফেব্রুয়ারিতে 26 সালেও তারা নির্বাচন করতে চায়, প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে চায়। আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশের জনগণ দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে যে কোনো ফেব্রুয়ারি নির্বাচনই বাংলাদেশে টিকবে না। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে একটা ইনক্লুসিভ, জনগণের অংশগ্রহণমূলক এবং নতুন একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হয়, সেখানে বাংলাদেশের জনগণের অংশগ্রহণ থাকবে, সেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকবে। এর বাইরে যে প্রহসনের নির্বাচনের দিকে তারা যাচ্ছে, এই নির্বাচন বাংলাদেশের জনগণ প্রতিরোধ করবে, বয়কট করবে এবং এই নির্বাচন বাংলাদেশে কোনো স্থায়ী সরকার গড়বে, এটা বাংলাদেশে আসলে কেউই বিশ্বাস করে না। শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় দেওয়া হয়েছে, রায়টাকে আন্তর্জাতিকভাবে একসেপ্ট করা হয় নাই এবং যারা রায় দিয়েছে তারাও জানে এটা তারা কার্যকর করতে পারবে না, কিন্তু তার মাথার উপরে একটা কালিমা দেয়াই কি ছিল মূল উদ্দেশ্য? এই কালিমা তো আসলে সত্যিকার অর্থে আমাদের বিচার বিভাগের জন্য কলঙ্ক। এই কালিমা তো আসলে তাদের কাছেই লাগবে যারা এটি করেছে, যারা এটা বাস্তবায়ন করেছে এবং এই আহ, এই রায় সম্পূর্ণভাবেই একটা বেআইনি কর্তৃপক্ষ বেআইনি ভাবে তারা এই রায়টি প্রদান করেছে এবং এটি তো কোনো কোর্ট ছিল না, এটি বাংলাদেশের আইন অনুযায়ী, বিদ্যমান বাস্তবতা অনুযায়ী আহ, আইনের কোনো মাপকাঠিতেই মানোত্তীর্ণ কোনো কোর্ট এটি নয়। এটি এক ধরনের সম্পূর্ণভাবে একটি ক্যাঙ্গারু কোর্ট। এটি সম্পূর্ণভাবেই একটা এক্সিকিউটিভ বডির এক্সটেনশন হিসেবে এটি এসেছে এবং দেখুন যে আমাদের আইসিটি যে অ্যাক্ট রয়েছে 1973, সেটার স্কোপটা কি, সেটার যে বিচার বিভাগীয় ক্যাপাসিটি কতটুকু, সেটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য এটি করা হয়েছিল। তো এই আইনটি তো, এই ট্রাইব্যুনালটি তো গঠন করা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকালীন সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য করার জন্য। তো এই ট্রাইব্যুনালের এটি করার অধিকারই নেই, এটি তো আইনসঙ্গত অধিকারই নেই। দ্বিতীয়ত, বাংলাদেশে আপনি জানেন যে তারা এই আইনটি তারা সংশোধন করেছে অধ্যাদেশের মাধ্যমে, 4 দফা 34-35টি অনুচ্ছেদ তারা সংশোধন করেছে। তো অধ্যাদেশ করার আইনগত অধিকার তো তাদের নেই এবং অধ্যাদেশ অনুমোদন দেওয়ার মতো সংসদীয় সরকার কিংবা সংসদীয় সরকার আসবে, এটিও তো বাংলাদেশে নেই। বিচারপতিদের নিয়োগ পর্যন্ত করা হয়েছে অবৈধভাবে। আমাদের সংবিধান অনুযায়ী তারা আমাদের যে যারা প্রবেশনারি বিচারক, তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান কিংবা স্থায়ী বিচারপতি হওয়ার সুযোগ নেই। তাদেরকে কিন্তু এই বিচারপতিতে তারা নিয়োগ প্রাপ্ত হয়েছে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের সংবিধান লঙ্ঘন করেই তারা বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছে এবং বিচার চলাকালীন সময়ে তাদের আবার কি স্থায়ীভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা রাজাকারের উকিল ছিল, যারা যুদ্ধাপরাধীদের পকেট সাফাই গেছে, তাদের মাধ্যমে তারা প্রসিকিউশন গঠন করেছে, তদন্ত তথাকথিত তারা তদন্ত কমিটি গঠন করেছে।
তো এটা কারণে এটি যে একটা প্রহসন, এটা যে সম্পূর্ণভাবে একটা ক্যাঙ্গারু কোর্ট, এটা যে সম্পূর্ণভাবে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে, এটা যে সম্পূর্ণভাবে একটা রাজাকারদের কোর্ট, এটা বাংলাদেশের মানুষের সামনে আসলে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। এবং যে কারণে এবং বিচার করছে কারা? যারা নিজেরা অবৈধভাবে দখল করেছে, যারা নিজেরা খুনি, যাদের হাতে রক্তের দাগ লেগে আছে, যারা ইন্ডেমনিটি দিয়েছে বাংলাদেশে আজকে তারা বিচার করছে। যারা বিচারের আগেই বলে দিয়েছে যে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে যাবে না, এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এদেরকে প্রশ্ন করা যাবে না, তাদেরকে তারা এই বিচারিক তারাই তারাই আজকে দণ্ডমুণ্ডের হর্তাকর্তা হয়ে বসে আছে। এবং তাদের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ীও কিন্তু দেখবেন যে যারা বেশিরভাগ অর্থে যারা নির্যাতনের শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, তারা আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অথচ তারা এই বিচার প্রক্রিয়াগুলো বন্ধ করে দিয়ে এই খুনিরা আজকে রায় প্রদান করছে, খুনিরা আজকে কোর্ট সাজিয়ে বসে আছে, খুনিরা আজকে সরকার গঠন করে রায় বাস্তবায়ন করবে, এটা বলছে, সেটা করছে। তাই মনে করি যে যারা এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে তার ইন্ডিমনিটি দিয়েছিল, একইভাবে আজকে জুলাই আগস্টের পরে ইন্ডিমনিটি দিয়েছে। কোনো ইন্ডিমনিটি বাংলাদেশে টিকেনি, কোনো ইন্ডিমনিটি বাংলাদেশে টিকবে না। বঙ্গবন্ধুর হত্যাকারীরাও কিন্তু এই 96 সালে ফেব্রুয়ারি নির্বাচনে ফ্রিডম পার্টি গঠন করে বিরোধী দলের নেতা পর্যন্ত হয়েছিল। তো বাংলাদেশের নতুন ফ্রিডম পার্টি এনসিপি রয়েছে। এই ফ্রিডম পার্টি, এই ইন্ডেমনিটি, এটি আসলে সময়ের সঙ্গে এদের সবাইকে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। সবাইকে তাদের প্রাপ্য বাংলাদেশের জনগণই আসলে বুঝিয়ে দেবে। মব সন্ত্রাস সারা দেশের একটা বাস্তবতা এখন। সাদ্দামের খুব পপুলার একটা কথা আছে, গভর্নমেন্ট ফর দ্য মব। সর্বশেষ বাউলদের উপর যে হামলাগুলা শুরু হয়েছে, ছাত্রলীগ বা সাদ্দামরা কিভাবে তার পক্ষে দাঁড়াবে? এই আক্রান্ত একটা বাউলদের আমাদের গান রয়েছে যে আমাদের একটা গান রয়েছে যে বাউল বাউল করো তোমরা, বাউল কি আর আছে, বড় দুঃখে বাংলার বাউল মইরাছে। তো আজকে এই দখলদার সরকারের যে বাস্তবতার মধ্য দিয়ে আমাদের আউল বাউলদেরকে যেতে যেতে হচ্ছে, মাজারের সাধকদেরকে যেতে হচ্ছে, আধ্যাত্মিকভাবে যারা ঋদ্ধ তাদেরকে যেতে হচ্ছে। আসলে এই কথাটি আসলে তাদের জন্যই, এই সময়ের জন্যই আসলে সবচেয়ে বেশি প্রযোজ্য এই গানটি। এবং প্রত্যেক মুহূর্তে কিন্তু তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। এটি যে ব্যতিক্রমী কোনো ঘটনা সেটি নয়, এটি কিন্তু সামষ্টিক একটা বাস্তবতা। 5 আগস্ট পরবর্তী ক্যালেন্ডারের প্রত্যেকটি পাতাতেই আসলে এই আউল বাউলের উপর নির্যাতন, তাদের গান করতে না দেয়া, তাদের জীবনযাপন, তাদের লাইফস্টাইলকে আঘাত করার চেষ্টা করা, তাদের স্বাধীনতা, তাদের স্বকীয়তা, তাদের সাংস্কৃতিক বোধ, এমনকি কবরের ভেতর থেকেও কিন্তু শবদেহ নিয়ে এসে সেটিকে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো বর্বরচিত ঘটনা, অসভ্য ঘটনা, অভব্য ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে। বাংলাদেশের প্রত্যেকটি মাজারই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আবার অভিযুক্ত করা হয়েছে। এই সর্বশেষ যে আবুল সরকারের ঘটনা, সেখানেও কিন্তু তাদেরকে বরং অভিযুক্ত করা যে তারাই রাষ্ট্রের কাছে তারাই আসামি। এই দখলদার সরকার তো বাংলাদেশের সমস্ত জনগণকে আসলে আসামি মনে করে। বাউলেরা আসামি, শিক্ষকেরা আসামি, সাংবাদিকেরা আসামি। আপনি ভিন্ন কোনো মত প্রকাশ করবেন, আপনি হয়তো যাত্রাবাড়ি থানার কোনো মামলার আসামি, আপনি হয়তো খুনের মামলার কোনো আসামি, আপনি হয়তো তাদের ভাষায় ফ্যাসিস্টের দোষর, স্বৈরাচারের দোষর। গোটা বাংলাদেশটাকেই, বাংলাদেশের জনগণকেই তারা আসলে ভাবে চিত্রিত করেছে। এবং এই কারণ তারা জানে এটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়া, মানুষের প্রতিবাদ করার স্পৃহাটাকে কুক্ষিগত করা, মানুষ যেন সাহস করতে না পারে, মানুষ যেন দ্বিমত না করতে পারে, মানুষ যেন পাল্টা প্রশ্ন না করতে পারে। এবং তারা যেন তাদের যে একটা উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা এটিকে প্রতিষ্ঠিত করেছে, এটিকে যেন পাকাপোক্ত করতে পারে। এই এই লক্ষ্যেই কিন্তু তারা এগুচ্ছে এবং এই লক্ষ্যের অংশ হিসেবেই তারা কিন্তু এই আক্রমণগুলো করছে। এবং এটা সবখানে, আমাদের গ্রামে গঞ্জে, মফস্বলে কিংবা মেট্রোপলিটনে, সবখানে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং বাউলেরা আক্রান্ত হচ্ছে, মাজারপন্থীরা আক্রান্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, ডিপার্টমেন্টের কালচারাল প্রোগ্রামে, কালচারাল ফেস্টে কোনো ধরনের নাচ করা যাবে না। এই সিদ্ধান্তগুলোও কিন্তু গ্রহণ করা হচ্ছে। আজকে যে সংসদগুলো তারা দখল করেছে, সংসদগুলো, আবাসিক হলগুলোতে সাংস্কৃতিক সন্ধ্যা করা যাবে না। এই সিদ্ধান্তগুলো কিন্তু কৌশলে তারা বাস্তবায়ন করছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো এবং যে দখলদার প্রকার যাদেরকে
বিভিন্ন পদে বসিয়েছে, সবাই কিন্তু কম বেশি এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এক ধরনের মোরাল পুলিশিং এর আওতায় বাংলাদেশকে নিয়ে আসা হয়েছে। নীতি পুলিশি সবাই হচ্ছে। এক ধরনের শরিয়া পুলিশের বাংলাদেশে আবির্ভাব হয়েছে, যারা এই ধর্মীয় মোড়কে এই কর্মকাণ্ডগুলো তারা বাস্তবায়ন করছে। যে কারণে আমাদের দেশের অভ্যন্তরে যে সোশ্যাল ফ্যাব্রিক রয়েছে, যে যে সামাজিক সচেতনতার বোধ রয়েছে, সম্প্রীতির অনুভূতি রয়েছে, মানবতার অনুভূতি রয়েছে, সবকিছুই কিন্তু আসলে এক ধরনের ভেঙে পড়েছে। সবকিছুকে আঘাতে বিপর্যস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে এই আঘাত, এই প্রতিঘাত, এই দোর্দণ্ড নির্যাতন, এই সমস্ত কিছুর মধ্য দিয়েই আসলে একটা নতুন বাংলাদেশের জন্ম হচ্ছে, যারা অনেক বেশি লড়াকু, যারা অনেক বেশি সাহসী, যারা সবকিছু ভেঙে চুরে দিয়ে নতুন করে গড়ার কথা ভাবে, যারা বাংলাদেশের স্বাধীনতার অঙ্গীকারের নবজন্মের অভ্যুত গঠনের স্বপ্ন দেখছে। যে কারণে তো অষ্টম শ্রেণীর ছেলে জয় বাংলা দেওয়ার কারণে কারাগারে থাকছে। যে কারণে তো একজন মেয়ে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যখন তাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, পরীক্ষা দেওয়া হচ্ছে না, পুলিশ ডেকে কারাগারে যাওয়ার জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, তখনও দৃপ্ত কণ্ঠস্বরে সে জয় বাংলা বলছে। তো এই তো বাংলাদেশে আগামী দিনের নতুন ছেলেমেয়েরা এর মধ্য দিয়ে আসলে তৈরি হচ্ছে। শেষ করবো সাদ্দাম দুটো মানুষ নিয়ে কথা বলার মাধ্যমে। 17 নভেম্বর যখন তারা আবার 32 নম্বর ভাঙতে গেল, বুলডোজার নিয়ে গেলো এখানে খেলার মাঠ বানাবে, সেদিন এটা স্ফুলিঙ্গের মতো আমাদের সামনে আসলো ক্লাস 9 এর একটা ছেলে, নিজন আমিন খান। সে একটা দুটো ইট আনতে সে সেখানে গিয়েছিল। সে কিন্তু ঢাকায় এসেছে এই কারণে, ঢাকার বাইরে থেকে এসছে, ঢাকায় এসছে এই কারণে। তারপর নিজনকে আমরা এনেছিলাম, চমৎকার গান গায় ছেলেটা, চমৎকার কথা বলে, মানে তার যে পড়াশোনা, বঙ্গবন্ধু পড়াশোনা চমৎকার ভাবে সে। আরেকটা ছেলে ভারতে আছে, যে ছেলেটা সে একজন ভারতীয়, সে সঙ্গীত সরকার, তার পূর্বপুরুষ বাংলাদেশটাকে সে হৃদয়ে ধারণ করে প্রতিদিন নানা ঘটনা নিয়ে সে গানগুলো তৈরি করে গাইছে। বিশাল একটা শক্তি। এই নিঝন বা সঙ্গীতের সঙ্গে সাদ্দামের কি কোনো যোগাযোগ তৈরি হয়েছে, বা এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সাদ্দামটা কি ভাবছে? হ্যাঁ, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, আমার সঙ্গে আলাপ হয়েছে, এবং এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং, আমাদের জন্য অনেক বড় শিক্ষা। কারণ তারা তো সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন। আমরা যে জেনারেশন জেড বলি, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে এই নির্জন, যে এই সাহসিকতার প্রমাণ দিয়ে গেছে। এবং আপনি দেখুন যে এই দখলদার সরকারের উপদেষ্টা পরিষদকে আপনি একদিকে রাখুন, আর একদিন আমাদের এই ছোট্ট শিশু যে স্থিরতা সে দেখাচ্ছে, যে দৃঢ়তা দেখাচ্ছে, যে দেশপ্রেম দেখাচ্ছে, যে মমত্ববোধ দেখাচ্ছে, এবং পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে যে সাহসিকতা দেখাচ্ছে, গোটা দেশ এই দখলদার সরকারের রাষ্ট্রযন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে সাহস সে দেখিয়েছে, এটি তো প্রমাণ করে যে বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক, মুক্তিযুদ্ধের অঙ্গীকারে যারা বিশ্বাস করে, তারা কত আলোকিত মানুষ, তারা যে গোটা পৃথিবী বদলে দিতে পারে। এবং এবং এই দমন পীড়ন করে বাংলাদেশের শিশু কিশোর তরুণদেরকে যে দমানো যাবে না, তারা যে নতুন একটা মুক্তির লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই একটা ছোট্ট ইট সেটি তো নয়। এই ছোট্ট ইট তো আসলে আমাদের মুক্তিযুদ্ধকে গভীরভাবে ধারণ করা, পরম মমতায় মুক্তিযুদ্ধকে লালন করা, মুক্তি সংগ্রামের অবিনাশী চেতনাকে, এই অবিনাশী চেতনা তো অবিনাশী আকারেই আমাদের এই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং তারই তো এটা। এবং সঙ্গীত সরকারের কথা আপনি যেটি বললেন, যে গানের মাধ্যমে, প্রতিবাদী অঙ্গীকারের মাধ্যমে, কারণ গান তো আসলে শুধুমাত্র, গানের তো কোনো সীমান্ত নেই, গানের কোনো ব্যারিকেড নেই, গানের কোনো ভূগোল থাকে না, এবং অবিচার যেখানে হয়, অন্যায় যেখানে থাকে, প্রতিবাদ আসলে সমস্ত পৃথিবী থেকেই ঘুরে আসে, সমস্ত দিকে দিকে আসলে সেটিই থাকে। যে কারণেই তার যে গানগুলো তৈরি হচ্ছে, এবং তারা কিন্তু কোনো ধরনের প্রত্যাশা নয়, নিজের তাগিদ থেকে তারা সেটা করেছে। এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রাণের মূর্ছনা আমরা এটি দেখতে পাচ্ছি। এবং এ ধরনের, আমি মনে করি যে এই ধরনের আলোকিত তরুণ ক্রমান্বয়ে তারা আরো অনেক তৈরি হচ্ছে, এবং তারা আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে। তো আমরা অবশ্যই তাদের সঙ্গে আমাদের যে যোগাযোগ যতটুকু সম্ভব হয়েছে, সেটা তো আমরা অক্ষুণ্ণ
অবশ্যই আমাদের জায়গা থেকে আমরা রাখার চেষ্টা করবো। এটি এজন্য নয় যে আমরা কোনো ধরনের লেনাদেনার বিষয় সেটি আসলে নয়। এটি একটি আদর্শিক অঙ্গীকার। এটি এক ধরনের হৃদয়স্পর্শী সম্পর্ক। এটি হচ্ছে এটা এক ধরনের অঙ্গীকারের বন্ধুত্ব। এটি হচ্ছে যে আমাদের হাজার বছরের সংগ্রামের একটা পরিবারের দোতনা আমাদের সবার মধ্যে প্রবাহিত হচ্ছে। তো যে কারণে আমরা এটিকে গভীরভাবে অনুভব করি এবং আমরা আমরা প্রচন্ডভাবে অনুপ্রাণিত। তারা আমাদের কাছে চ্যাম্পিয়ন, তারা আমাদের কাছে আইকন, তারা আমাদের কাছে বাংলাদেশের বিজয়ের প্রতীক। তাই বিশ্বাস করি যে তারা অনুপ্রাণিত করে যাবে। আমাদের গোটা তরুণ প্রজন্মের সামনে উদাহরণ তৈরি করবে। আর অনেককে তারা পথ দেখাবে। সাদ্দামের আরেকটা কথা হচ্ছে, সরকার দেশটাকে তৌহিদি রিপাবলিকে তৈরি করেছে। এই রিপাবলিক, তৌহিদি রিপাবলিক থেকে দেশকে মুক্তিযুদ্ধের মূলধারায় ফেরত আনতে কি আন্দোলন যথেষ্ট, না যুদ্ধ করতে হবে আগামীতে? আমি মনে করি যে আমরা যে অবস্থার মধ্য দিয়ে আছে আমাদের সমস্ত বিকল্পই অনুসরণ করতে হবে। কারণ এই দখলদারের আস্তানা যেমন ঘুরিয়ে দিতে হবে, অবৈধ সরকারের বিদায় ঘণ্টা যেমন বাজাতে হবে, বাংলাদেশে বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে। আজকে বৈধ কর্তৃপক্ষ বাংলাদেশে নেই। আজকে আমরা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল করি। আমাদের বিষয় তো শুধু নয়, আজকে বাংলাদেশে যারা শিক্ষক, শ্রমিক, পেশাজীবী, আইন শৃঙ্খলা রক্ষাকারীতে বাহিনীতে আছেন, সেনাবাহিনীতে আছেন, আপনাদেরকেও তো আপনাদের বৈধ কর্তৃপক্ষের আদেশ শুনতে হবে। জনগণই সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা আজকে ক্ষমতা দখল করে আছে তারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা দখলদার, তারা দেশ দখল করে আছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের আওতায় গোটা দেশকে দখল করে রেখেছে। তাদের কোনো আইনগত কর্তৃপক্ষ নয়, যে কারণে বেআইনি কর্তৃপক্ষের বেআইনি আদেশ শোনার জন্য কেউ বাধ্য নয়। যে কারণে আমরা মনে করি যে তাদের সবাইকে এই দখলদার সরকারদের মুখের উপরে না বলে দিতে হবে, এই দখলদার সরকারকে বয়কট করতে হবে, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে, দখলদার সরকারের সমস্ত কাজে অসহযোগিতা করতে হবে এবং একই সঙ্গে আমাদের প্রতিরোধের সূচনা করতে হবে। কারণ প্রতিরোধ করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আমরা যদি যে অবস্থায় চলছি অবস্থায় বাংলাদেশকে যেতে দেই, বাংলাদেশ ইতিমধ্যে একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তো আমাদের এই ব্যর্থ কার্যকর স্থায়িত্ব পাবে যদি আমরা এই দখলদার সরকার যদি তাদের ক্ষমতা স্থায়ী করতে চায়, তাহলে সেই সম্ভাবনাই অবারিত হবে এবং সেই সম্ভাবনা যদি বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশে কিন্তু স্থিতিশীলতা আসবে না। বাংলাদেশের স্থিতিশীলতা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে, সেটি ব্যবসা বাণিজ্য হোক, সেটি লেখাপড়া হোক, সেটি সাংস্কৃতিক পরিবেশ হোক, সেটি মুক্তিযুদ্ধের অঙ্গীকার হোক, সেটি ছেলেমেয়েদের চাকরি, কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা হোক, সেটি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হোক, সেটি আমাদের অবকাঠামোগত উন্নয়ন হোক, সেটি আমাদের খাদ্য নিরাপত্তা হোক, আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্ন হোক, সেখানে আমাদের প্রতিষ্ঠানগুলো তৈরি হোক, সবকিছুই কিন্তু আসলে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে। যে কারণে আমাদের একই সঙ্গে বেআইনি সরকারকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করতে হবে এবং দখলদার সরকারকে উৎখাত করার জন্য সমস্ত ধরনের যে প্রতিরোধের উপায় আছে, সমস্ত ধরনের প্রতিরোধের উপায়ও আমাদেরকে অনুসরণ করতে বলে আমি মনে করি। সংগ্রাম এবং অসহযোগ, লড়াই এবং প্রতিরোধ এবং এই একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সঙ্গে দখলদারের আস্তানা গুড়িয়ে দেওয়ার রাজনৈতিক স্পৃহা, এটির মিলিত অঙ্গীকারের মাধ্যমে আমাদের আসলে এদেরকে